হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব পাওয়ার গ্রিড শেয়ারটি নিয়ে। এই শেয়ারটি কেমন হবে এবং কেমন অবস্থায় আছে তা নিয়ে পুরো ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকার চেষ্টা করবেন এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা জানি যে এই কোম্পানিটির টোটাল 71 কোটির উপরে শেয়ার রয়েছে, যেটি হিউজ নাম্বার, এবং যার মধ্যে স্পন্সর এবং ডিরেক্টরের হাতে রয়েছে 53 কোটি এবং ইনস্টিটিউটের হাতে রয়েছে প্রায় 11 কোটির উপরে এবং পাবলিকের হাতে রয়েছে 6 কোটির উপরে। এই কোম্পানিটির আমরা যদি একটু তাদের প্রফিটটা দেখার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে তারা 2018 সাল থেকে তাদের প্রফিটটা ইনক্রিজ হতে হতে হঠাৎ দেখা যায় যে তাদের প্রফিটের একটা 22 সালে এসে 10 নামে এবং বর্তমানে তাদের যে 2023-এর যে ইপিএস ঘোষণা করেছে সেখানে আরো প্রচুর পরিমাণে আমরা ইপিএসটাকে নেগেটিভ দেখতে পাই, যেটি সবাইকে অনেক ভাবায়। এবং আমরা থার্ড কোয়ার্টারে এসে তাদের টোটাল ইপিএস দেখতে পাই যে 4.66 পয়সা আপনার নেগেটিভ হয়েছে ইপিএসটি। এই কোম্পানিটির সবচেয়ে বড় দিক হচ্ছে যে, খারাপের যদি বলি তাহলে হচ্ছে যে লং টার্ম তাদের প্রচুর পরিমাণে লোন রয়েছে, যার ফলে হচ্ছে যে তারা যত পরিমাণেই রেভিনিউ আর্ন করুক, দিন শেষে দেখা যায় যে এই দায়ভার মেটাতে গিয়ে নিয়ে কোম্পানিটির আলটিমেটলি ইপিএস গ্রো হচ্ছে না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনার কোম্পানিটি সর্বোচ্চ আমরা দেখতে পাই যে তারা 20% ক্যাশ ডিভিডেন্ড দেয়। শুধু 2টা বছর তারা হচ্ছে যে স্টক ডিভিডেন্ড দিয়েছিল এবং সে 2টি বছর হচ্ছে যে 2012 এবং 2010। ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ডিভিডেন্ড ইল্ডটা মানে খুব একটা সহনশীল পর্যায়ে না, কারণ এর থেকে আপনি অনেক কম প্রাইসে ভালো ডিভিডেন্ড বুক করতে পারবেন অন্যান্য স্টকগুলোর থেকে। তো এই শেয়ারটি যদি দেখেন যে একটা লং টার্মের চার্ট, তাহলে দেখা যাবে যে তারা খুব একটা কিন্তু গ্রো করেনি শেয়ারটি বিগত আপনার হচ্ছে 12-13 বছরে, যার ফলে হচ্ছে যে অন্য স্টকগুলোতে আপনার কিন্তু ডিভিডেন্ড ভোগ করে নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু আর্ন করার পসিবল জায়গা রয়েছে, কিন্তু এখান থেকে খুব একটা আর্ন করার সুবিধা নেই। তো এই স্টকটি সর্বোচ্চ হচ্ছে যে আপনার 70-80 টাকার ভিতরে ঘোরাঘুরি করে। এর আগে আমরা দেখেছিলাম একবার কোভিডের পরপরই স্টকটি হচ্ছে যে আপনার প্রায় 50 টাকার থেকে, দুঃখিত, 43 টাকার থেকে আপনার উঠে এই পর্যায়ে এসেছে। তো এই জায়গাটাই তাদের আসলে তখন জাম্পিংটা হয়। এছাড়া এই দীর্ঘদিন যাবৎ ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটির খুব একটা আপনার মুভমেন্ট হচ্ছে না। আর গভর্নমেন্ট শেয়ারগুলোর প্রতি আমাদের একটা অনীহাই থাকে, কারণ হচ্ছে যে সেখানে হচ্ছে যে আপনার ডিভিডেন্ড পাওয়াটা খুবই কি বলবো, খুবই আসলে আশারূপ হয় না সেখান থেকে। এবং পাশাপাশি যে জিনিসটি হচ্ছে যে এই স্টকগুলো খুব একটা মুভমেন্ট করে না, কারণ এতে প্রচুর পরিমাণে হচ্ছে যে আপনার শেয়ার থাকে গভর্নমেন্টগুলোতে, যেগুলো বড় বড় কোম্পানি সেগুলোর। তো এরই ক্ষেত্রে হচ্ছে যে আমার যে একটা বিশ্লেষণ যে এই কোম্পানিটি হয়তো ঘুরে দাঁড়াবে এই বছর, তাদের যে র মেটেরিয়াল কিনতে হচ্ছে সেটি আসলে আপনার হাই প্রাইসে নিতে হচ্ছে, যার ফলে হচ্ছে যে একটা প্রাইসিং সমঝোতা হচ্ছে না, সেটার জন্য ওয়েট করতে হবে। কিন্তু আশা রাখি যে তারা তাদের রিজার্ভ ফান্ড থেকে এবছর একটা ডিভিডেন্ড দিবে, হয়তো ন্যূনতম অ্যাটলিস্ট 10% দেওয়ার চেষ্টা করবে সাধারণ বিনিয়োগকারীর জন্য। বাট আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে এই শেয়ারটি আরো অনেক লম্বা সময় আপনার স্লো মুভমেন্টেই থাকবে। তো এই ছিল এই স্টকটি নিয়ে আলোচনা। যারাই বিনিয়োগ করবেন অবশ্যই চিন্তাধারা করে, এবং সেলও যদি করেন সেটাও চিন্তাধারা করে, এখানে কোনো ইনফ্লুয়েন্স করা হচ্ছে না। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।